তাহলে না। আমার বলো কোন দিকে আমার অন্যায় ছিল বলো, কোন দিকে আমি করেছি বলো? এরকম অমানবিক একটা কোনো মানুষ হতে পারে বলো? আমি সাধু তো দূরের কথা, বাদ দিলাম। এইটাই তো সবচেয়ে বড় বিষয়, যেখানে হ্যাঁ। আমাকে প্রতিশ্রুতি কথা, একটা মানুষের কথা হচ্ছে বাণের মতো, বাক্য হচ্ছে বাণের মতো, যেটা আমরা মনে করি হুম হুম। কাউকে যেটা একবার কথা দিয়ে ফেলি সেটা পালন করার চেষ্টা করি, কিন্তু উনি সাধু সন্ন্যাসী হয়ে কেন এটা পালন করলেন না? হ্যাঁ, হ্যালো। দিদি, আমি ইনসাফ বাংলা থেকে বলছিলাম, সঞ্চয়িতা। ও, হ্যাঁ, ইনসাফ বাংলা থেকে। আচ্ছা, বলুন কি? কাল যে অভিযোগটা করেছিলেন, আসলে কি হ্যাঁ। অভিযোগটা করছেন কার বিরুদ্ধে? ও, তো আমি তো সব বলেই দিয়েছি, সব তো বুঝেই গেছেন। কিন্তু আপনি যে অভিযোগটা করছেন, হ্যাঁ, কার্তিক মহারাজ তো পুরোপুরি অস্বীকার করছেন বিষয়টাকে। হ্যাঁ, ওনার সঙ্গে কথা বলেছেন কি? হ্যাঁ, ওনার সাথে কথা হয়েছে হুম। গতকাল উনি কলে। তো অস্বীকার করবেনই এখন। হুম। উনি উনি তো অস্বীকার করবেনই। উনি কি বলতে চাইছেন বলুন? উনি বলছেন যে, যেহেতু হুম, আপনি গার্লস স্কুলে বা কোথাও আপনাকে যেটা আপনি বলছেন হুম, 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 রেখেছিলেন, হুম। সেক্ষেত্রে ওখানে যেহেতু গার্লস নাকি স্কুলটা, সেক্ষেত্রে উনি হ্যাঁ। নাকি ওখানে যেতে পারেন না, যেহেতু মানে পুরুষ মানুষ বা মহারাজরা নাকি যান না ওখানে। কে বলেছে মহারাজারা যান না? মহারাজের তো দোতলায় ঘর আছে, রীতিমতো সবাই মহারাজারা যেতেন। এবং উনিও একটা পার্সোনাল ঘর আছে, প্রত্যেক আশ্রমে ওনার দোতলায় একটা করে পার্সোনাল ঘর থাকে। হ্যাঁ। ওই আচ্ছা। সেই পার্সোনাল ঘরেই মানে ওনার পার্সোনাল ঘরেই উনি থাকতেন, যেদিন খুশি গিয়ে ওখানে উঠতে পারতেন। সেটা তো ওনারই আশ্রম, ওনার আন্ডারেই তো সবকিছু। তাহলে উনি থাকতে পারবেন না তাই হয়? এটা ভুল কথা বললেন। আরেকটা কথা শোনা যাচ্ছে যে আপনি হুম। এতদিন পর কেন অভিযোগ করলেন, মানে আপনার কি কোনো চাপ ছিল, চাপ মানে? হ্যাঁ, হ্যাঁ, আমার তো চাপ, আর ওনাকে আমি সময় দিয়েছিলাম অনেক। ওনার ওনার দিকে তাকিয়ে বসেছিলাম যে আমার জন্য উনি কি ব্যবস্থা করছেন। কারণ আমার সমস্ত প্রবলেম ওনাকে বলা হয়েছিল একটার পর একটা। হ্যাঁ, মানে আমি আচ্ছা। যে অর্থনৈতিক সমস্যা বা এগুলো সব প্রবলেম চলছে, আপনি একটা কাজ দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাহলে সেটা কেন করলেন না? আমাকে বাড়িতে বেতন 3-4 মাস দিয়ে গেছিল, সেই বেতনটা কেন আর পৌঁছাচ্ছে না? হ্যাঁ, এইটার জন্যই, অন্য কিছু না, এইটার জন্যই। হ্যাঁ। এখন আপনার চাকরি বন্ধ, তাই তো? আমার চাকরি বন্ধ সেই তখন থেকে, 14 সালে আমাকে বার করে দিল। হ্যাঁ, কিন্তু হ্যাঁ। সবার চাণকের সমস্ত স্টাফ থেকে আরম্ভ করে সবাই বলছে যে আপনি যে ওনার জন্য অত বড় একটা ত্যাগ স্বীকার করেছিলেন, তা আপনার জন্য তো কিছু ভাবা উচিত ছিল ওনার। উনি চরম একটা পাপ করলেন, অন্যায় করলেন। এটা কিন্তু আমার একার বক্তব্য নয়, এটা আরো যারা বিষয়টা জানতো সেই সময় তাদের বক্তব্য। হ্যাঁ, যে হুম তোমার ওপর একটা বড় অন্যায় হলো। এবং আমি পদ্ম পুরস্কার পাওয়ার পরে ফোন করেছিলাম। হ্যাঁ, হুম যে হুম আপনি তো অনেক উপরে চলে গেলেন, তা আমার জন্য ভাবুন কি ভাববেন। ওনাকে সময় দিয়েছি তো, এতদিন তো অনেক সময় দিলাম। হুম। তাহলে সেটাও আমার জন্য বড় ত্যাগ, তাই না? হ্যাঁ। আমার দিক থেকে তো কোনো ভুল নেই বলো? তুমি একটা নিজে মেয়ে, তুমি আমার একটা বোনের মতো। হুম হুম। তোমাকে কি বলবো, তুমি কি আমার আমার মেয়ে হয়ে একটা সেটাই মেয়ের সেটাই। কথা বুঝতে পারছো হ্যাঁ, কি বলতে চাইছি? কি হুম। কষ্ট আমার বলো তো, কতদিন আমি কষ্ট করে আজকে সংসার করছি, জানো, একটা বাচ্চা মানুষ করছি। এবং ওই সময় যে মানে ওই 13 সালে আপনি মনে হয় প্রেগনেন্টও হয়ে গিয়েছিলেন, যেটা আপনার শুনলাম। হ্যাঁ, হ্যাঁ, প্রেগনেন্ট হয়ে গেছিলাম এবং কাঞ্জিলালের নার্সিং হোমে অ্যাবর্শন করিয়েছিলেন, স্কুলের বর দিয়েছে। হুম। বর মানে দিয়ে তার একজন মেয়ে এসেছিল মানে ওখান হেড থেকে। এবার মিস্ট্রেস গিয়েছিলেন? হেড মিস্ট্রেস, হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে উনি না আসলে পরে তো আমার সঙ্গে তো কাউকে দরকার। হ্যাঁ, হ্যাঁ এবার হ্যাঁ। সেই জন্যই ব্যাপারটা ওখানে জানাজানি হয়েছিল। মানে আমাকে মহারাজ বলছিলেন যে আমাকে বাসে এসে একা করতে, এবার সেটা তো সম্ভব কখনোই না। আমাকে ওখান হুম থেকে বেরোতে গেলে স্কুলের যে বর্দি হেড আর কি, হুম তাকে বলে তো, তাকে সব ঘটনা না বলে তো আমি বেরোতে পারবো না ওখান থেকে। হুম। আর সেই বর্দি বলল, না দিদি তোমার সঙ্গে আমি যাচ্ছি, চলো। সেই দিদি জোর ধরে আমার সঙ্গে আসলেন। আর তখন আমিও দেখলাম যে আমারও তো পাশে মেয়ে দরকার, মানে কেউ দরকার পাশে। হুম হুম। নাহলে আমাকে তো নার্সিং হোমে ভর্তি নেবে না একা একা, হয় বলো? একা একা ভর্তি হওয়া যায়? সেটাই, তাহলে হ্যাঁ। আমার বলো কোন দিকে আমার অন্যায় ছিল বলো, কোন দিকে আমি করেছি বলো? আমি তো সবসময় চেষ্টা করেছি, তাই না? হুম হুম। আপনি কাল যে অভিযোগটা করলেন, মানে কি মানে কি চাইছেন আপনি এখন? আমি কি চাইছি, দেখা যাক ভাগ্যে কি আছে, কি হবে আমি জানি না কিছু।
সবসময় আমি চাইলে তো হবে না। কিন্তু আপনার সাথে যে ঘটনাটা ঘটেছে আপনি তো মানে কি বলবো, মানে চরম প্রতারণার শিকার এক কথায়। প্রতারণার শিকার হয়ে গেছি এত বড় একটা। আর কি একটা মেয়ের জীবনে বলো, অর্ধেক জীবন শেষ হয়ে গেছে। আমার আজকে 45 বছর প্রায় বয়স হতে চললো, আর জীবনের কি আছে বলো? জীবনে গুমড়ে গুমড়ে মরেছি এতদিন ধরে, হুম। বুঝলে? এবার কেউ তো আমাকে ভালো চোখে দেখবে না বলো? ওই ঘটনার হ্যাঁ। পর আমি না কোনো ভালো ছেলেকে বিয়ে করতে পারবো, হ্যাঁ, না কারোর সঙ্গে কিছু সম্পর্ক করতে পারবো বলো পরে, আর বলো? হুম। ওইটা জানাজানি হয়ে গেছিল সেই সময়, বুঝলে? হ্যাঁ। অনেকেই জেনে গেছিল ব্যাপারটা। দিয়ে এখানে 3 বছর একা থাকার পর হুম। একজন ছেলে আমাকে বলল যে তোমাকে দেখাশোনা করব। হুম। দিয়ে তখন তাকে বিয়ে করে তখন এখানে রাখা হলো। আচ্ছা। এই হচ্ছে ব্যাপার আমার জীবনে, বুঝলে? খুব কষ্টের গো, ছোট থেকেই কষ্টের। আমার বাবা তো একটু উগ্র মেজাজি মানুষ, সেই জন্য জানো তো আমার বাড়িতেও খুব কষ্ট মানুষ হয়েছি, মামার বাড়িতে থেকে মানুষ হয়েছি। হুম। আচ্ছা, আপনি দিয়ে মামার যেই বাড়ি, ছোটবেলাতে মামার বাড়ি থাকতেন? মামার বাড়ি আর বাবার বাড়ি কাছাকাছি, পাশাপাশি গ্রাম, বুঝলে তো? আচ্ছা। দিয়ে সে মামার বাড়িতে ছোটবেলাটা মানুষ হই, মাধ্যমিক যেই দিলাম তখনই আমার বিয়ে দেওয়া হয়েছিল এখানে। ও। মাধ্যমিকের মেয়ে যখন, তখনই আমার বিয়ে বিয়ে হয়েছিল প্রথমে, বুঝলে? এবার আমি সারা জীবনই সংগ্রাম করে চলেছি, বুঝলে তো বোন? মাধ্যমিকে হচ্ছে বিয়ে দিয়ে দেওয়া হয়েছিল ফ্যামিলি থেকে? বাড়ি থেকে, ফ্যামিলি থেকে বিয়ে দেওয়া আচ্ছা। হয়েছিল। তারপর আপনি কি ওই 14 কাজে বছর পর। গিয়েছিলেন না তার হ্যাঁ আগে? হ্যাঁ হ্যাঁ, ওই ও। তো 14 বছর ওখানে সংসার করার পর হ্যাঁ। তখন আমার ওই হাজবেন্ডের আর একটা সম্পর্ক ছিল বলে ওই নিয়ে একটা কেস চলছিল, বাবা কেস করে বাড়িতে নিয়ে গেছিল। ও। আমাকে ঠিক মতন দেখতো না, এ করতো না, হ্যাঁ। হুম। দিয়ে তারপর সেই কেসের পারপাসেই ওই মহারাজের সঙ্গে আলাপ হয়েছিল। ও আচ্ছা। আর মহারাজ দুই বাড়িতে যেতেন, মানে আমার এই শ্বশুর বাড়িতে চাঁদা তুলতে যেতেন, আর আমার বাবার বাড়িতে দোল উৎসব হতো হুম। প্রত্যেক বছর, সে এখনো হয়। দোল উৎসবের সময় উনি যেতেন আর কি। কিন্তু ওই ঘটনার পর থেকে আর উনি কোনো বাড়িতেই যান না, যেতে পারেন না। আচ্ছা। হুম। কেন অন্যটা তো ওনার, আমার তো কিছু মানে ছিল না ওখানে। তাহলে সেটাই। উনি কেন যেতে পারতেন না আমাদের বাড়িতে বলুন? হুম। আপনাকে 2-3 মাস টাকাও পর্যন্ত পাঠিয়েছিল? 2-3 মাস টাকা পাঠিয়েছিল, এবার সেই টাকাটাও চালু রাখতে পারতো। আমার জীবনটা কি হলো বলো তো? তো কোনো দিকে দেখলো না, টাকা মানে টাকা পয়সা, বেতন, স্কুলের যে বেতন সেটা তো আমার নিজের ইনকাম বলো, হুম। নিজের কাজটাকেও তো রেখে দেওয়া উচিত ছিল, তাই না? কাজটা তো নষ্ট করা উচিত ছিল না, তাই না? হুম। ওই স্কুলে না হোক আর একটা অন্য স্কুলে দিতে পারতেন, তাই না? হ্যাঁ। যেখানে গেলে আমাকে নিয়ে ওনার মান সম্মানের অসুবিধা, তাহলে আমাকে আরেকটা অন্য স্কুলে পাঠাতে পারতেন, সেটাও করলেন না। তাহলে আমি এবার এতদিন ধরে ওনাকে সময় দিয়েছিলাম, হ্যাঁ। এবার তাহলে আমি এবার কি করবো এছাড়া বলো? তার মানে পদ্মশ্রী পুরস্কার পাওয়ার পরেও আপনি যোগাযোগ করেছিলেন ওনার সাথে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি যোগাযোগ করে বলেছিলাম আমার প্রবলেমের কথা, মানে ফিনান্সিয়াল প্রবলেমের কথা বলেছিলাম। তো তখন উনি কি জানিয়েছিলেন আপনাকে? উনি বলেছেন যে না, হবে না, কাজে ঢোকানো হবে না। মানে শেষে একেবারে ডাইরেক্ট না করে দিলেন। তারপর এক কথা মানে আপনি বাধ্য হয়ে আর কোনো রাস্তা আর দেখছেন না বলেই না না, আর রাস্তা আমি দেখতে পাচ্ছি না কিছু। সেই জন্যই আপনি মানে পুলিশের দ্বারস্থ হয়েছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এখন আমার বিরুদ্ধে হয়তো অনেকেই অনেক রকম কথা বলবে, আমার আত্মীয়রা আমার থেকে দূরে সরে যাচ্ছে জানো। কালকের ওই ঘটনাটার পর থেকে। হুম। আর এমনি এবার যে অন্যান্য কি কোনো, আছে ভাগ্যে জানি না বোন। আর অন্যান্য কোনো চাপ আসছে কি? মানে না, আপনাকে ভয় একটু দেখানো বা চাপ কিছু? বলতে না, ওনার দিক থেকে কিছু চাপ এখনো তো আসেনি। হুম। হ্যাঁ, হুম। কিন্তু আমার বর তো একটু আমার ওপর রেগে গেছে। এই বলছে তুমি কেন এটা করতে গেলে, হ্যাঁ এবার তো সবাইকে সমস্যায় পড়তে হবে, ভয় পাচ্ছেন। এই মানে আমার বর একটু শান্তিপ্রিয় মানুষ তো,
আচ্ছা। ও এইসব কোনো কিছুতে যেতে চায় না, বলছে আমরা নুন ভাত খেতাম তাও ভালো, তাই বলছে। দিয়ে ও এবার জানি না আমার সঙ্গে কি করবে, সম্পর্কটা রাখবে কি রাখবে না বুঝতে পারছি না। এই মেয়েটাকে নিয়ে চলে যেতে চাইছে, আমার মেয়ে আবার আমার কাছে থাকতে চাইছে। বলছে না, মাকে ছেড়ে যাব না। মেয়ে এখন কিসে পড়ছে? মেয়ে ক্লাস 2 পড়ে কাশেশ্বরীতে। ও। হ্যাঁ, আমি ছোট থেকে খুব কষ্ট করে মেয়েকে মানুষ করলাম গো, একা একা। বুঝতে পারছি। মেয়েকে খুব একা একা কষ্ট করে মানুষ করা, মানে বুঝতে পারছো তো, হুম একটা হুম মেয়ে মানুষ হুম এই বয়সে এসে এত মানসিক শারীরিক সব ঝড় গেছে, বুঝলে। হুম। এবার অনেকেই ঘাবড়ে যাচ্ছে, বলছে তোমার আবার সেই ইয়ের মতো হবে না তো, তাই বলছে। উম, মানে আমার প্রাণের সংশয় নিয়ে অনেকে ভয় পাচ্ছে এখন। জানি না ভাগ্যে কি আছে। তোমরা সকলে আমার হয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করো, যাতে একদম আমি দিদি, জিততে একদম। পারি, আমি যেন জিততে পারি বোন। আমার জন্য এইটুকুই প্রার্থনা করো বোন, তোমরা এইটুকুই প্রার্থনা করো বোন, আমি যেন জিততে পারি। দিদি একদমই, আপনি সঠিক বিচার নিশ্চয়ই পাবেন। আপনার সাথে যে ঘটনাটা ঘটেছে। এটা যেন আমি সঠিক বিচারটা পাই। একদিন উনি আমার কাছে প্রাণ ভিক্ষা চেয়েছিল, প্রাণ ভিক্ষা চাওয়ার পরে উনি সব ভুলে গেলেন, সবকিছু। আমি এটা মানে ভাবতেই পারি না, একটা মানুষ হয়ে এইটুকু কেন মনে রাখতে পারেন না। আমি মহারাজ তো বাদই দিলাম, উনি যে মহারাজ সে কথা বাদই দিলাম, একটা সাধুর কথা বাদই দিলাম। উনি একটা মানবিকতার খাতিরে। মানবিকতার একটা মানুষ, কোনো মানুষও তো মনে হয়, আমার মনে হয় না যে এরকম করে। সাধারণ পাবলিক, যে যার কাছে আমি প্রাণ ভিক্ষা চেয়েছিলাম, সে মেয়েটাকে মনে রাখি, সেটা উনি মনে রাখলেন না। আমার সব থেকে দুঃখটা, আঘাতটা ওইখানেই লেগেছে। টাকা পয়সা পাওয়াটা তো বড় কথা নয়, তাই না বলো বোন? সেটাই সেটাই। টাকা পয়সা একদিক থেকে না, আরেক দিক থেকে এই ঠিকই চলে আসবে, ঠাকুর ঠিক জুগিয়ে দেবে, কিন্তু এই যে উনি আমার কত বড় জায়গাটায় আঘাত করলেন, সবচেয়ে বড় খারাপ জায়গা হচ্ছে এটা, তাই না? একটা মেয়ে হুম মানুষের হুম কাছে হুম বলো, হুম হুম। এটাই তো সব থেকে মেয়ে মানুষের কাছে জায়গা, তাই না বলো, খারাপ জায়গা। সেই জায়গাটায় উনি আঘাত করেছেন। তাহলে এইটার বিচার কি হওয়া উচিত, তাহলে তোমরা বলো সবাই, তোমরা জনগণ বলো, সবাই, যে সব জনগণ পাবলিক বলো, যে এইটার বিচারটা কি হওয়া উচিত। আপনি যখন আইনের দ্বারস্থ হয়েছেন নিশ্চয়ই হুম ঠিক বিচারটাই পাবেন। একদমই। হুম। এবার আমি ওনাকে কষ্ট দিতে চাইনি, কিন্তু উনি আমার সঙ্গে এগুলো করলেন বলে আমি বাধ্য হয়ে, আমি তো ওনাকে ভালোবাসার জায়গাতেই রেখেছিলাম বোন। আমার দিক থেকে তো সবই ঠিক ছিল বোন, বলো, তাই না? হুম। উনি আমি কি ওনার শরণাপন্ন হয়েছিলাম। আমার দিক থেকে কিছু ভুল ছিল কি বলো, তোমরা বিচার করো। উনি আপনাকে তো মানে কথা দিয়েছিলেন বা সামাজিক মান্যতা দেবেন বা কিছু? আমাকে সবকিছু কথা দিয়েছিলেন, মানে আমাকে আবার কাজে নেবেন এই কথা বলেছিলেন আর কি, সেগুলো হুম উনি হুম। পালন করলেন না। আমার পাশে থাকবেন, আমার আমার সমস্ত কিছুতে আমার পাশে থাকবেন, সেই কথাগুলো উনি পালন করলেন না একটাও। আমার একটা খোঁজ নেয় না পর্যন্ত, আমার যেই যে মেয়েটা হয়েছে, হুম। আমার মেয়েটাকে দেখতে আসতে বলেছিলাম, তো আমার মেয়েটাকেও একদিন দেখলেন না উনি। আমার মেয়েটা 8 বছর বয়স হয়ে গেল, আমার মেয়েটাকে পর্যন্ত একদিনও দেখলেন না, কোনো সময় খোঁজ নিয়ে জানলেন না যে আমি কেমন আছি। যে মেয়েটা একদিন প্রাণ ভিক্ষা দিয়েছিল একটা মানুষের, তাহলে সেই মানুষটা কেন তাড়াতাড়ি ভুলে যায় বলো তো বোন? এতটাই অমানবিক বলো। মানে কোনো রকম ভাবেই আপনার পাশে এসে দাঁড়ায়নি একেবারে। না, এরকম অমানবিক একটা কোনো মানুষ হতে পারে বলো? আমি সাধু তো দূরের কথা, বাদ দিলাম, সেটাই। আমি সাধুর প্রসঙ্গ বাদই দিলাম, কোনো মানুষ পারবে বলো? আমার তো মনে হয় কেউ বোধহয় একটু কিছু পায়রার পালক ছেড়েও উপকার করে তাকে মনে রাখি, তাই না বলো? হুম হুম হুম।
ভুলে মানুষটা যায়, এটাই মানুষ কথা দিয়ে কথা ভুলে যায়। উনি কি করে মহারাজ হলেন আমি বুঝতে পারছি না, উনি যে কি করে মহারাজের জায়গাটা পেলেন আমি বুঝতে পারছি না। জানি না কোন ইয়েতে পেয়েছিলেন উনি। আমি এটাও বলছি যে আমি অন্য কোনো মহারাজদের দোষারোপ এখানে করছি না, হুম, কারণ ওই সংঘেরও কোনো দোষারোপ করব না। কেননা ওটা ব্যক্তি ভারত বিষয়। সেবাশ্রম সংঘ, ভারত সেবাশ্রম সংঘ যে কোনো সংঘই ভালো সংঘ। এর হুম, মধ্যে অনেক ভালো মানুষও আছে আমি যাদের দেখেছি, কিন্তু কেউ কেউ খারাপ আছে। হুম, হুম, তাদের জন্য এই জায়গাগুলো খারাপ হয়ে যাচ্ছে। হুম, কেউ বলতে ইনাকেই একজনকে দেখলাম আমার চোখে পড়লো, আবার এই কথা বাড়িতেও জানাতে পারিনি, নিজের ফ্যামিলিকে আজ অব্দি বলতে পারিনি, জানো বাবা মা কিছুই জানে না, সেই সম্মানের জায়গাতেই রেখে দিয়েছে। এবার যখন জানবে না আমার ওপর আসবে আক্রোশ, জানো তো। হুম। ভীষণ চাপে আছেন আপনি, বুঝতে খুব পারছি। চাপে আছি আমি, ভীষণ চাপে আছি, সবাই আমার কাছ থেকে দূরে সরে গেছে, কেউ পাশে নেই। বলছে তুমি এটা কি করলে, এতদিন কেন করলে না, এতদিন পর কেন, এটাই সবার প্রশ্ন হ্যাঁ, উঠছে। এটাই খালি প্রশ্ন উঠছে যে এতদিন পর করলেন কেন, কিন্তু আপনি যে আশা রেখেছিলেন বাধ্য আমি হয়ে আশা শেষমেশ। রেখেছিলাম, আমি অনেকদিন পরে ভেবেছিলাম যে এত বছর হয়ে গেল ওখানকার স্টাফ অনেক চেঞ্জ হয়ে গেছে, কেউ আমাকে চেনে না, হুম, দু একজন ছাড়া কেউ আমাকে চেনে না, স্টাফ গুলো সব পাল্টে দেওয়া হয়েছে। হ্যাঁ, এবার এখন তো আর কোনো সমস্যা থাকার কথা না ওখানে, এরকম ভেবেছিলাম। হুম, আর যদি তাও আমি গেলে যদি প্রবলেম হতো, তাহলে আমার বেতনটাও যদি বাড়িতে পাঠিয়ে দিতেন যেমন দিচ্ছিলেন, হুম। সেটা করলেও তো হতো, তাহলে আমার যাওয়ারও দরকার ছিল না। দরকার নেই, আমি যাব না, বা তাই না খোঁজ, বলো বোন। হ্যাঁ হ্যাঁ, বা খোঁজটাও যেমন রাখতেন। আমার কথা হচ্ছে একটা মেয়ের সঙ্গে যখন এরকম সম্পর্কই হলো, তার তাহলে মানে কি বলবো, তার সমস্ত কিছুর সঙ্গে কেন যুক্ত হলেন না, তাই না? হ্যাঁ, ভরণ শুধু পোষণের শরীরটাই দায়িত্ব। মাত্র, শরীরটাই কি মানুষের সব বলো? শরীর চাইলে তো অনেক মানুষ শরীর পায় বলো, কিন্তু হুম। যখন একটা সম্পর্ক, মেয়ের জীবন নষ্ট। হ্যাঁ যখন একটা সম্পর্ক, তাহলে সম্পর্ক করার মতোই তো সম্পর্ক করতে হবে, তাই না বলো? হ্যাঁ। তা আমার বক্তব্য এটাই, যে উনি যখন আমার সঙ্গে সম্পর্ক করলেন, আমি তো ভেবে নিলাম যে আমার সঙ্গে সম্পর্কই সেই রকম ভাবে হলো, কিন্তু আদতে আমার সঙ্গে যে ধোঁকাবাজি হবে আমি কল্পনাও করতে পারিনি। আর সেই ধোঁকাবাজিটা হলো বলেই আমার মনটা এত মানে বিষিয়ে গেল, বুঝলে। নিশ্চয়ই বিচার পাবেন। সকলে আমার পাশে থেকো ভাই, হ্যাঁ। কি বলবো। হ্যাঁ, উনি তো কাল শুনেই একেবারে অস্বীকার করছেন, বলছেন কি এটা চক্রান্তও হতে পারে আমার সাথে। হুম, উনি তো এখন তাই বলবেন। মানে আমি সত্যি কথা বলতে কি, একজন সাংবাদিকের নম্বর পেয়েছিলাম ফোনে, হঠাৎ দেখতে পেয়েছিলাম, আচ্ছা। দিয়ে সেই সাংবাদিককে ফোনে এই ঘটনার সঙ্গে আমার জীবনের মিল বলে তাকে ফোন করে বলেছিলাম হুম। যে আমার লাইফে এরকম একটা হয়েছে জানেন দাদা। এইটা বলাটাই আমার মানে জিনিসটা হয়ে গেল। আমি এত বড় হবে ভাবতেই পারিনি, কল্পনাই করতে পারিনি। দিয়ে ওনারাই সব ওই কলকাতা থেকে চলে আসলেন সবাইকে নিয়ে। হ্যাঁ, হুম। এবার দেখা যাক কি কত দূর হয়। এখন ওনারা তো আমার বিরুদ্ধে অনেক কিছুই কেস টেস সাজাবে হয়তো, নেগেটিভ অনেক কিছু। এবার সেইগুলো কাটিয়ে কি করে যে যুদ্ধে জয়ী হব জানি না। নিশ্চয়ই পারবেন দিদি, জয়ী। জয়ী হতেই হবে। হুম, হুম। সবাই থেকো বোন, হুম, হুম, নিশ্চয়ই। সবাই মিলে তোমরা আলোচনা করো, থেকো, যে সবাই তো মেয়ে। হ্যাঁ, হ্যাঁ, একদমই। একটা মেয়ের মেয়ে হয়ে যাতে মেয়ের কোনো, পাশে তো দাঁড়াতেই হবে। মেয়ের পাশে দাঁড়াতে হবে, যেন ক্ষতি না হয় কিছু, কারোরই কোনো ক্ষতি যেন না হয়। আমি সেটাই। চাইছি না যে শুধু ওনার কোনো ক্ষতি হোক। শুধু আপনি হ্যাঁ, বিচারটুকুই আমি চাইছেন। আমি শুধু উনার যে অকর্তব্য, মানে উনি যে কর্তব্য পালন করেনি এটাই সবাইকে বোঝাতে চেয়েছি। আমার হুম। প্রতি কর্তব্য পালন করেনি, কিন্তু তাই বলে চাইছি না যে ওনার কিছু ক্ষতি হোক, তা আমি চাই না। এটা এটা বলবেন ওনাকে, হ্যাঁ, যে আচ্ছা। উনি বলেছেন, মানে পরবর্তীতে হ্যাঁ, বলবে হ্যাঁ, হ্যাঁ। যে উনি বলেছেন যে ওনার কোনো ক্ষতি হোক চাই না, কিন্তু উনি আমার প্রতি এতটাই অকর্তব্য করলেন বলেই আজকে আমি এরকম হয়েছি বাধ্য হয়ে। হ্যাঁ, হুম। মানে এটা
আপনার কাছ থেকে উনি আশা করেননি, এটাই মানে পরে বলবে। হ্যাঁ, যেখানে আপনাকে কথা দিয়েছিল, এটাই সব থেকে বড় আমার বিষয়। এইটাই তো সবচেয়ে বড় বিষয়, যেখানে হ্যাঁ। আমাকে প্রতিশ্রুতি কথা, একটা মানুষের কথা হচ্ছে বাণীর মতো, বাক্য হচ্ছে বাণীর মতো, যেটা আমরা মনে করি হুম হুম। কাউকে যেটা একবার কথা দিয়ে ফেলি সেটা পালন করার চেষ্টা করি, কিন্তু উনি সাধু সন্ন্যাসী হয়ে কেন এটা পালন করলেন না? আপনি প্রথম থেকেই আর ওই আরেকটা ওই কথা, ওই ওই স্কুলের যে হোস্টেল ওখানেই থাকতেন নাকি? ওইখানে হোস্টেলেই থাকতাম, আচ্ছা। 5 তলার বিল্ডিং এ, 5 তলার উপরে। এবার ভালো ঘরটা সব থেকে আমাকে দেয়া হয়েছিল, হুম। এইটাই। আর যাই হোক, উনি এখন কি করবেন জানি না। আপনি ওই চাকরিটা কতদিন করেছিলেন ওখানে? 2 বছর, ও 13-14 সাল। 14 সালের শেষের দিকে আমাকে পাঠিয়ে দেওয়া হয়েছিল, আচ্ছা। আর কয়েক মাস ওনার বাকি সাথে থাকতে। সম্পর্ক কতদিনের ছিলেন? ওনার সঙ্গে সম্পর্ক বলতে ওই 6-7 মাস ধরে সম্পর্ক হওয়ার পর প্রেগনেন্ট হয়েছিলাম, ও 13 সালের প্রথম দিক থেকে। জুন মাসে অ্যাবর্শনটা করতে হয়েছিল, জুন মাসে। মানে উনি বাধ্য করেছিলেন আপনাকে? আমি বলেছিলাম যে আমি বাচ্চাটাকে নষ্ট করব না, আমাকে অন্য একটা জায়গায় পাঠিয়ে দেন, আশ্রমে। হুম যেখানে হুম। সেখানে আপনি বলবেন যে সন্তান সম্ভবা অবস্থায় আশ্রমে এসছে, তাহলে উনি যেহেতু ওনার সব মাথার উপরে আছেন, তাহলে উনি যেটা বলতেন সেটাই সবাই বিশ্বাস করতো হুম সেখানকার লোকে। তাহলে উনি সেই কাজটা আমার জন্য করলেন না তখন। আমি ওনাকে এটাই পরামর্শ দিয়েছিলাম, কিন্তু উনি নিলেন না। উনি শুধু নিজের দিকটা ভাবতে লাগলেন তখন থেকে, যে আমাকে প্রাণে বাঁচাও, বাচ্চা আশ্রমে দাও। তখন আশ্রমে বেশি পয়সা আসছে না, কি করে বাচ্চা মানুষ করব। উনি তাই বলেছিলেন, কি করে বাচ্চা মানুষ করব, আমাকে প্রাণ ভিক্ষা দাও, আমাকে কেঁদে কেঁদে হুম। প্রাণ ভিক্ষা দাও তুমি আমাকে। তাহলে আমি তখন কি করবো বলো? একটা মেয়ে, যে মেয়েটা কোনো একটা মানে যে মেয়ে কোনো পুরুষকে যদি সত্যি ভালোবেসে থাকে, সেই পুরুষ যদি তার কাছে এসে ভিক্ষা চায়, হুম তাহলে সে হুম। ভিক্ষা না দিয়ে পারে বলো? সেই সময় তখন ভিক্ষা দিয়েছিলাম ওই কারণেই। তা আমি তো দুর্বল হয়েছিলাম, কিন্তু ওনার দিক থেকে কোনো দুর্বলতা হলো না। ওনার মানে কি বলবো, ওনার মন গড়লো না কোনোদিনই, শুধুমাত্র আমাকে ভোগী করলেন। মনও ভরলো না, আর এখন পুরোপুরি অস্বীকারই করছেন। কি অস্বীকার, পুরো অবস্থা! অস্বীকার, পুরো অস্বীকার। এখন আমার বিরুদ্ধে কি করবে আমি জানি না। আমার প্রাণের ভয় পাচ্ছে অনেকে, জানো, যে আমার থেকে দূরে সরে যাচ্ছে আত্মীয় স্বজনরা। অসুবিধা হলে মানে হ্যাঁ। সবাই এখন এটাই ভয় পাচ্ছে আমার প্রাণ সংশয়ের কথা। এবার মেয়েটাকে নিয়ে যে একটু রথের মেলায় বেরোবো, তাই ভাবছিলাম একটু বেরোবো, কিন্তু সবাই বারণ করছে। দেখি, এবার প্রয়োজনের জন্য তো মাঝে মাঝে বেরোতেই হবে। হুম। ঠিক আছে দিদি। আসলে নিজেদের আত্মীয় গুলোই এখন আমার শত্রু হয়ে উঠেছে, ব্যাপারটা বুঝলে তো। হুম, আমি বুঝতে বাইরের লোক পারছি। ছেড়েই দিলাম, জানি না ভাগ্যে কি আছে। বোন, তোমরা থেকো পাশে, একদমই দিদি, আছি। এই অসহায় মেয়েটার পাশে থেকো। ওনার পাশে তো মেলা লোক আছে, ওনার অর্থ বল আছে, সবাই আছে ওনার পাশে। বলবেন যে আপনার প্রতি যে সেটা কিন্তু ওনার আছেই। হ্যাঁ, আপনার ক্ষতি হোক সে কিন্তু মানে উনি চাননি, এটা এটা বলবেন। হুম হ্যাঁ, হুম হুম। যে এখনো পর্যন্ত কিন্তু আপনার আপনার প্রতি আছেন, কিন্তু আপনার এই অকর্তব্যের জন্য উনি এটা করতে বাধ্য হলেন। আমার প্রতি যে অকৃতজ্ঞতা, এই যে অকৃতজ্ঞতার মতো কাজ করলেন, হুম, হুম। সেইটাই তুলে ধরা, আর কিছু এই না। মুহূর্তে শুধু আমার 2টো সিকিউরিটি আছে, পুলিশ। ও, আপনার নিরাপত্তার জন্য আমার সিকিউরিটি রয়েছে? নিরাপত্তার জন্য আমার বাড়িতে 2টো পুলিশ আছে। ওটা হুম, থানা থেকেই কি দিয়েছে? থানা থেকেই দিয়েছে, ওটা বহরমপুর থেকে দিয়েছে। আচ্ছা। আমি যে সিকিউরিটি লিখেছিলাম যে আমাকে দিতে হবে, হুম। হ্যাঁ, তাই জন্য আমাকে সিকিউরিটি দেওয়া হয়েছে। ওই আমার মেয়েদের যেন ভালো হয়, মেয়েদের যেন মুখে কোনো না হয়। আপনার একটাই মেয়ে, তাই তো? 2 মেয়ে, 2 ও মেয়ে। আচ্ছা, দুটো মেয়ে। আমার আগের মেয়ে উচ্চ মাধ্যমিক দিয়েছে, এবার ভালো রেজাল্ট করেছিল। ওইটা ওদের কাছে থাকে। ওই মেয়েটাও তো ও ওনার আচ্ছা, জন্য। সেই যেটা যখন হ্যাঁ, আপনার হ্যাঁ, প্রথম বিয়ে হয়েছিল আর কি, হ্যাঁ, মাধ্যমিকের হ্যাঁ। সময়। এবার ওরা মিউচুয়ালের সময় ওরা নিয়ে নিয়েছিল, এবার ওটাও সেই কার্তিক মহারাজের জন্যই।
হ্যাঁ, আমি বলেছিলাম যে আমার কাছে মেয়ে মানে হ্যাঁ শ্বশুরবাড়ির হ্যাঁ লোক নিয়ে নিয়েছেন। নিয়ে নিয়েছে। এবার হ্যাঁ, এবার আমার কথা ছিল যে মেয়েটা মাঝে মাঝে আমার কাছে আসবে, একটু দেখা দেখা হবে। মেয়েটাকেও আমি আজ অব্দি দেখতে পাই না জানো, উনারই জন্যে। ওটাও উনি ও, একটা ভুল কাজ করেছিলেন, আমার জীবনে অনেকগুলো ভুল উনি করিয়েছেন। মানে কি বলবো, উনি সব এগুলো মিউচুয়াল করেছিলেন, তো আমার বড় মেয়েটাকে আর আমি পেলাম না জানো বোন। যখন তাহলে ওই আমার যখন এই কেস চলছিল তখন মেয়ের বয়স কত ছিল? মেয়ের বয়স তখন 9 বছর। ও মানে একদম ছোট। এই মেয়ের বয়সে, এখন এই মেয়ের বছর প্রায় 8 বছর হুম 9 বছর, এরকম ওই রকম মেয়ের মতো ছিল। তাহলে বুঝতে পারছো আমি কত দিক থেকে লাঞ্ছিত বঞ্চিত, হুম হুম। বুঝলে? আর যদি আমার ওই মেয়েটা আমার পাশে থাকতো, আমার আর কিছু দরকার হতো বলো? হ্যাঁ সেই তো মেয়েটা, সেই মেয়েটাও আমার কাছ থেকে হাতছাড়া করে দিয়েছে মহারাজ। তাহলে আমি কত দিকে বঞ্চিত হলাম বলো? তাহলে আমার কেন রাগ হবে না ওনার ওপর, এবার বলতে পারছো? আজকে আমার সন্তানকে হারিয়ে দিলেন। আমার দ্বিতীয় সন্তান যে এসেছিল তাকে অ্যাবর্শন করালেন, আবার সেটাকেও পেলাম না। দুটো সন্তান আমার হাতছাড়া হয়ে গেল, আবার আমার চাকরিটাও গেল, প্লাস আমার ওখানে সম্মানও গেল। সবাই যে ওখানে জানাজানি হয়েছিল বা এখন সবাই জানছে, আমার মান সম্মান গেল কিনা বলো? কিন্তু তাইলে কিছু করার নেই আপনাকে কিছু তো। করার নেই এখন। হুম, এইসব মুখোশধারী ভণ্ডদের জন্য যেগুলো মুখ তো হচ্ছে খুলতেই সমাজে, হতো। মুখ তো খুলতেই হবে না? হুম তাহলে কে খুলবে? আমরা মেয়েরাই যদি না এগিয়ে আসি, তাহলে কোনো মেয়ে যদি না এগিয়ে আসি, তাহলে তো এরা জীবনের শোষণই চালাবে হুম সারা হুম। জীবন সব মেয়েদের উপর, তাই না? হ্যাঁ তাই জন্য উনি যখন আমার পাশে আর আসবেনই না, তাহলে কি করা উচিত আমার? সে যখন আমাকে দূরে করে দিয়েছে, তাকে আর আমি কতদিন কাছে টানার চেষ্টা করব? তিনি কি আর কোনোদিন আসবেন আমার ভালো মন্দ বোঝার জন্য? তাহলে দূরেই থাক।